প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ নিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগের সাথে আমরা শিক্ষকরা, তোমরা শিক্ষার্থীরা সবাই সম্পৃক্ত থেকেছি। নিঃসন্দেহে আমাদের এবং তোমাদের, বিশেষ করে তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের মঙ্গলার্থে এই আয়োজন। এই দুর্যোগ মুহূর্তে যাতে তোমরা হারিয়ে না যাও, তোমরা বই থেকে দূরে সরে না যাও, সেজন্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা যারা শিক্ষক, আমরা এগিয়ে এসেছি তাদের ডাকে সাড়া দিয়ে। তোমরাও অনেকে এই ডাকে সাড়া দিয়েছো এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা পর্যায়ক্রমে তোমাদের কাছে হাজির করবে। তো আমরা বিভিন্ন বিষয় পড়িয়েছি। আমার উপর দায়িত্ব ছিল গাণিতিক পদার্থবিজ্ঞান। আমরা ইতিমধ্যে 12টা ক্লাস নিয়েছি। প্রথম 10টি ক্লাসে আমরা টোটাল সিলেবাসটাকে তোমাদের সামনে উপস্থাপন করেছি। যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা প্রয়োজনীয় ফর্মুলা ড্রাইভ করেছি। আমরা সেখানে তোমাদের অনেকগুলো প্রবলেম সলভ করেছি। 11-12 নম্বর অধ্যায়তে এসে আমরা আবার এর মধ্যে বিশেষ কিছু প্রবলেম সলভ করেছি। এখন আমরা 13 নম্বর ক্লাসে এসেছি এবং আজকেই ম্যাথমেটিক্যাল ফিজিক্সের শেষ ক্লাস আমি নেব। আসলে গণিত এটা হাতে কলমের কাজ। এটাকে কোনো অবস্থাতেই আমরা তাত্ত্বিকভাবে তোমাদের বোঝানো কঠিন। অতএব এ বিষয়টার ক্ষেত্রে শিক্ষার্থীরা সামনে থেকে যে সাপোর্টটা আমরা দিতে পারি, নিঃসন্দেহে তত্ত্বীয়ভাবে সেটা দেয়া একটু কঠিন। কারণ এটা যখনই তুমি ক্যালকুলেশন করতে যাবে তখন কোথায় আটকে যাবে সেই জায়গাটা কিন্তু আমরা জানি না। সুতরাং সেক্ষেত্রে আমাদের তোমাদের সাহায্য করার কোনো সুযোগ থাকছে না। নিঃসন্দেহে তোমরা যে প্রতিষ্ঠানের শিক্ষক, সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের সমাধানটা অতি সহজেই পেতে পারো। আমরা কেবলমাত্র তোমাদের উৎসাহ দিয়েছি, তোমাদেরকে অভ্যস্ত করার চেষ্টা করেছি। তারপরও আমরা তোমাদেরকে নানাভাবে আমরা ইম্পর্টেন্ট দেখে বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করেছি যাতে তোমরা উৎসাহিত হও। তো আমরা 12টা ক্লাসে মোটামুটি সব অধ্যায়গুলোর উপরেই আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছি। শেষ ক্লাসটা আমার অনেকটাই সাজেশন নির্ভর হবে, অর্থাৎ এই অধ্যায়গুলোতে যে বিষয়গুলো আরো ইম্পর্টেন্ট, আমাদের সলভ করার সময় নেই, সেগুলোকে আমি এখানে উপস্থাপন করে আমরা আজকের ক্লাসের মাধ্যমে গাণিতিক পদার্থবিজ্ঞানের ক্লাস শেষ করে দেব। তো যে বিষয়গুলো আছে আমরা ইতিপূর্বে কিন্তু সবগুলোই আলোচনা করেছি। আজকে যা বলেছি এর উপরে আমরা সবই আলোচনা করেছি, সেজন্য আর ইন ডিটেইলস যাওয়ার সুযোগ আমাদের নেই। সুতরাং মনে রাখবে এটা এখানে যা আছে সবগুলোর সারাংশ। মূলত প্রথমত আমরা কমপ্লেক্স ভেরিয়েবলের বেশ কিছু প্রবলেম করেছি। এরপরে গামা বিটা ফাংশনের আমরা কিন্তু পর্যাপ্ত কাজ করেছি, কারণ 2টো ক্লাস নিয়েছি। এরপরে অন্যান্য অধ্যায়গুলোও কিন্তু আমরা অ্যাভারেজলি 2টো ক্লাস করে নিয়েছি। মূলত এখানে আমরা 5টা অধ্যায় আছে এই সিলেবাসে। তো 2টো করে ক্লাস নিলে 10টা হয়, বাকি 3টা ক্লাস আমরা আবার এক্সেস নিয়েছি অন্যান্য প্রসঙ্গ নিয়ে। তো এটা হলো ওভারঅল আমাদের একটা ধারণা দেওয়া হলো তোমাদের। এবার আমরা দেখা যাচ্ছে যে ফোরিয়ার, বেসেল এবং লেজেন্ডার এই 3টা বিষয়ের উপরে যে মৌলিক বিষয়গুলো আছে তার মধ্যে যে অঙ্কগুলো আমরা করানো হয়নি সেই অঙ্কগুলোকে আমরা এখানে তোমাদের দিয়েছি। নিঃসন্দেহে আমরা তোমাদের এই 40 মিনিটের ক্লাসে আমরা যে স্লাইডগুলো ইউজ করেছি সেখানে সর্বোচ্চ 20 থেকে 22টা,
এখানে আমার কিন্তু 34টা স্লাইড রেখেছি। এর কারণ হলো তোমরা যেন এখান থেকে কিছু জিনিস খুঁজে নিতে পারো। এটার আলোকে আমি ইম্পর্টেন্ট যেটা দিলাম, এটার আলোকে তুমি বই থেকে আরো প্রবলেম সলভ করতে উৎসাহিত হও, আরো বেশি বেশি যেন তোমরা প্র্যাকটিস করতে পারো, স্যারদের সহযোগিতা নিতে পারো, সেজন্যই কিন্তু আমার লাস্ট ক্লাসের আয়োজন। ওকে, তাহলে আমরা অগ্রসর হই। দেখো আমরা এখানে মূলত এই বিষয়টা আছে, এখানে দেখো আমরা আবার ফোরিয়ার সিরিজের একটা অন্যরকম অঙ্ক, অন্যরকম সিস্টেমের একটা অঙ্ক আমরা তোমাদের এখানে দেখাচ্ছি। যে এখানে একটু দেখো, যে এখানেও কিন্তু আমরা দেখছি যে এফ এক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স, তার একটা লিমিট আছে, কস এক্স ইকুয়াল টু একটা লিমিট আছে, সেটা দিয়ে কিন্তু আমাদের একটা এখানে প্রবলেম দেওয়া আছে। ওকে, তাহলে সেখানে কি আছে, আমার এখানে একটা প্রবলেম দেওয়া আছে। তাহলে এখানে দেখো আমাদের এখান থেকে প্রথমে কি করবা, একটা ধারা তৈরি করবা, তারপরে সেই ধারার উপরে আবার একটা প্রমাণ তৈরি করবা। ঠিক আছে, তার মানে ধারাটা অ্যাজ ইউজুয়াল আমরা ফোরিয়ার ধারার হিসাবেই নেব। তাহলে সেখানে যদি তুমি দেখো যে এফ এক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স, একটা লিমিট এখানে দেওয়া আছে মাইনাস পাই টু, অর্থাৎ আমরা আগেই দেখিয়েছিলাম যে যদি আমরা এটাকে 0 ধরে, এটাকে মাইনাস পাই ধরি, এটাকে প্লাস পাই ধরি, তাহলে এখান থেকে এখানে একটা অংশ, এখান থেকে এখানে এখানে যখন যাবে তখন এফ এক্সটা হবে কি কস এক্স, আর এইখানে যখন যাবে তখন এফ এক্সটা হবে কি, এটা হলো মাইনাস আর এটা হলো কস এক্স, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে দুই লিমিটে দুটো জিনিস আমরা এখানে দুটো বিষয়ের উপরে আমরা ফোরিয়ার সিরিজ করব। এটাকে ক্যালকুলেশন করলে প্রথমে এই সিরিজটা বের হবে, হ্যাঁ, এরপরে আমরা সেটার উপরে আরো কিছু কাজ করে এই প্রমাণটা আমরা করব। তার মানে এই কোশ্চেনটা কিন্তু অনেক বড় হবে নিঃসন্দেহে। যখন তোমার পরীক্ষা আসবে মিনিমাম 8 মার্কের একটা কোশ্চেন বা 10 মার্ক হতে পারে, তার মানে ইম্পর্টেন্সটা তোমরা বুঝতে পারছো। তো আমরা এখানে গেলে আগে ফোরিয়ার ধারাটা কি, আমার এটা হলো আমার কি ফোরিয়ার ধারা, আমরা আগে শিখেছি। এটা ফোরিয়ার ধারার মধ্যে দুটো আছে, একটা কস ফাংশন, একটা তিনটা কনস্ট্যান্ট আছে, একটা কি a0 আর একটা an আর একটা bn, এর সাথে কি আছে কস ফাংশন cos nx, আর এর সাথে আছে কি sin nx। ঠিক আছে, তাহলে আর একটা আছে কি a0টা কনস্ট্যান্ট। এই a0 আবার ফর্মুলা এটা, an এর ফর্মুলা এটা, bn এর ফর্মুলা এটা। এইটার উপরে ভিত্তি করে আমি fx এর মানটা বসিয়ে, এখানে আমরা fx এর মানটা বসিয়ে আমরা কি করব, এই a0 an এবং bn এর মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি যে আমরা এই মানগুলো এখন বের করব। এর আগে আমরা যখন fx এই সীমার মধ্যে cos x এবং মাইনাস cos x নেব, তখন আমরা দেখব এটা জোড় না বিজোড়, যুগ্ম ইভেন ফাংশন না অড ফাংশন। তাহলে আগেই আমরা আসছি কোথায়, a0 তে চলে আসছি। তাহলে আমরা বলছি কি, এটাকে আবার আমরা বারবারই কিন্তু একই কথা বলছি তোমাদের মনে রাখার জন্য। তাহলে আমি এটাকে দুটো ভাগে ভেঙে নিলাম, কোথায় আগের মতোই আমরা যদি বলি, হ্যাঁ, মাইনাস পাই থেকে 0 আর 0 থেকে পাই। তাহলে দুটো কন্ডিশন, একটা মাইনাস পাই টু 0 fx আর একটা 0 টু পাই fx। আমরা ওখানে দেখেছি যে এই লিমিটের মধ্যে ছিল কি মাইনাস cos x কি সমান fx সমান, আর এই অংশে কি ছিল fx সমান cos x। ঠিক আছে, তাহলে আমরা এই লিমিটের মধ্যে এই মানটা বসালাম, এই লিমিটের মধ্যে fx এর পরিবর্তে আমরা cos x বসালাম। এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, মাইনাস কমন, cos x ইন্টিগ্রেশন তো প্লাস sin x, আর cos x এরটা হলো sin x। তাহলে আমরা যদি এখানে লিমিট বসাই, তাহলে sin 0 আর sin কি হলো, এখানে এখানে হয় কি সাইন, দেখো যদি আমি বসি মাইনাস পাই, তাই না, তাহলে সাইন মাইনাস থিটাই করলো কি জানি আমরা, মাইনাস থিটা সমান হলো সাইন থিটা, সেই হিসাবে হলো মাইনাস সাইন পাই। এই মাইনাস সাইন পাই কিন্তু এখানে এসে ফর্মুলার মাইনাসের সাথে প্লাস হয়ে গেছে, তাই না, তাহলে মাইনাস ইন্টু মাইনাস সাইন পাই
সেজন্য এখানে হয়ে গেল কি প্লাস সাইন ফাই। ওকে, আর এখানে সাইন পাই মাইনাস 0। তাহলে আমরা জানি যে সাইন 0 সমান কত 0, আবার সাইন পাই এটাও কি 0। কারণ কি এই রেখার উপরে যেখানেই গিয়ে পড়ুক না কেন সাইনের মান 0, তাই না? আর এই রেখার উপরে কি কসের মান 0। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, এখানে আমি যদি সব মান বসাই তাহলে a0 সমান কি হলো 0 হলো। ওকে, আমার a0 মান পেয়ে গেলাম। এবার আমি কি করব an বের করব। তাহলে an ইকুয়াল টু fx cos nx। হ্যাঁ, তাহলে এটাও আমরা কি করলাম দুটো ভাগে ভাগ করে, যেহেতু আমার প্রশ্নটার মধ্যেই কি আছে দুটো মাইনাস পাই টু 0 আর 0 টু পাই আছে, সে কারণে কিন্তু আমরা কি করলাম এখানে fx এর পরিবর্তে মাইনাস cos x আর fx এর পরিবর্তে cos x লিখলাম। ঠিক আছে, cos x আমরা এখানে লিখলাম। লিখলে কি হলো এখানে যেহেতু আমরা যদি দেখি যে এখানে যদি আমরা দেখি যে আমার এখানে cos x sin x পেয়েছি, এটার সাথে যদি একটা 2 থাকে cos x sin x সাথে, তাহলে 2 থাকলে কি হবে আমি ফর্মুলা লিখতে পারবো। সেজন্য আমি কি করলাম এখানে একটা হাফ নিয়ে আসলাম আর এই মাইনাসটাকে আগে দিয়ে দিলাম। তাহলে হাফ ইন্টু 2 এট দ্য সেম ওয়ে এখানেও একটা 2 আনলাম, এখানে আমরা হাফ দিয়ে, তাই না? তাহলে এবার cos x cos a cos b ফর্মুলাটা কি আমরা জানি, cos a cos b এটার ফর্মুলা কি cos a প্লাস b আর কি হবে প্লাস cos a, তাহলে cos a আর কি প্লাস cos a মাইনাস b। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এটার পাওয়ার কত 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার n, সেই জন্য n প্লাস 1 a প্লাস b আবার a মাইনাস b। তাহলে cos a ঠিক সেম ওয়েতে এখানেও তাই cos a এবং cos b ফর্মুলা এখানে আমরা লিখলাম। লিখলে কি হবে cos এর ইন্টিগ্রেশন করলে কি হবে sin, আর n প্লাস 1 এর জন্য 1/n এখানে সেম হলো। এখন এখানে সব কর্মার টার্মে কিন্তু সাইন, তাই না? সব কয়টা টার্মে কিন্তু আমার কি আছে সাইন আছে। তাহলে যদি সাইন হয় আর লিমিটটা কি আছে 0 টু পাই, তাহলে আমি যেখানেই যাই না কেন সাইন 0 ইকুয়াল টু কি হবে 0, আর সাইন n প্লাস 1 বা 2n প্লাস 1 পাই এটাও হবে কি 0। সেই কারণে কিন্তু এটাও কি হয়ে গেল 0 হয়ে গেল। তার মানে আমরা এখানে পেলাম কি an সমানও কি হলো আসলে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এর আগে আবার মনে করি যে a0 সমানও আমরা 0 পেয়েছি আর an সমানও কি যে পেয়েছি 0 পেয়েছি। এবার যদি আমি n ইকুয়াল টু 1 বসাই কোথায় সেই আগের সমীকরণ, কোথায় 3 নম্বর সমীকরণটা কোথায় থাকছিল দেখো 3 নম্বর এখানে, এই যে ফর্মুলা যেখানে ছিল এখানে n ছিল আর x ছিল। এখন যদি আমি এখানে n ইকুয়াল টু 1 বসাতাম, তাই না? তাহলে কি হয় দেখো n ইকুয়াল টু যদি আমি 1 বসাই তাহলে cos x cos, এখানে মাইনাস cos x আর এখানেও cos x, তাহলে কি হইতো 2 cos স্কয়ার x, 2 একটা মাইনাস আর একটা প্লাস, 2 আসলো কোথা থেকে হাফ এনে আবার এখানেও হাফ এনে, তাহলে কি হলো 1 প্লাস cos 2x 1 প্লাস cos 2x। তাহলে এখানে যদি আমি দুটো পার্টে করতাম, অর্থাৎ আমার এখানে যে টার্মটা আছে 0 টু 0 মাইনাস পাই টু 0, যদি আমি বলি যেটাই বলি না কেন মাইনাস পাই টু 0, হ্যাঁ, তাহলে একটা হয়তো dx আর একটা হয়তো প্লাস মাইনাস পাই টু 0 cos 2x, cos 2x এটা কোনটা, এটা এইটাকে যদি আমি এখানে ভাগ করে লিখতাম, তাই না? অর্থাৎ এটাকে যদি আমি f 0 টু ইন্টিগ্রেশন 0 টু সরি মাইনাস পাই টু 0 হতো, তাহলে কি ছিল 1 প্লাস cos 2x dx, সেটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারতাম। তাহলে এটা হয়তো কি এটা হয়ে যাইতো মাইনাস পাই টু, এটা হয়ে যাইতো কি x মাইনাস পাই টু 0, আর এখানে হয়ে যাইতো কি সাইন x, হ্যাঁ, আর এত কত এটার সাথে যা আছে সেটাকে আমরা লিখব মাইনাস পাই টু 0। ওকে, তা সেই হিসাবে এটা হলো x আর এটা হলো সাইন 2x বাই 2, এটা x। এখন লিমিট বসাইলে এটা যেহেতু সাইন আছে অতএব এটা 0 হবে, এই সাইনও 0 হবে, তাহলে এখানে আছে মাইনাস পাই আর এখানে প্লাস পাই, তাহলে কি দাঁড়াইলো মাইনাস পাই প্লাস পাই কাটা গেলে এ 1ও কি হয়ে গেল 0 হয়ে গেল। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি আবার bn, তাহলে
আমরা bn হলে fx sin nx, তাই না? fx এর মান হলো কি মাইনাস cos x আর cos x। তাহলে এটা হলো কি sin a cos b সূত্র। হ্যাঁ, আমরা যদি এখানে মাইনাসটাকে কমন নিয়ে আবার হাফ দিয়ে 2 দিতাম, এখানে -2 কোথা থেকে, মাঝখানে আমরা আগে দেখিয়েছি সেজন্য এই লাইনটা দেখানো হয় নাই। এখানে যদি হাফ দিয়া এখানে 2 দিতাম, এখানে হাফ দিয়া এখানে 2 দিতাম, তাহলে sin a প্লাস sin b আবার sin a প্লাস sin b সূত্রে আমরা দিতে পারলাম। যেহেতু আমরা জানি কি 2 sin x cos x sin a cos a b ইকুয়াল টু হলো sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। শিক্ষার্থীরা তোমরা থার্ড ইয়ারে পড়ো, তারপরও কিন্তু আমরা আবার এগুলো তোমরা জানো, অনেকেই জানো, তারপর হয়তো অনেকে ভুলে গিয়েছো, সেজন্য আমরা কিন্তু বারবার এই ফর্মুলাগুলো তোমাদের মনে করিয়ে দিচ্ছি, কারণ এগুলাই কিন্তু তোমাদের বারবার কাজে লাগতেছে, তাই না? সেজন্য আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি। তো সুতরাং আমরা এটাকে বসিয়ে দিলাম, দিলে এবার যদি আমরা আসি কি এখানে দেখো যে ফর্মুলা বসালে আমরা এই ইন্টিগ্রেশন করলে কি আসবে, সাইনের ইন্টিগ্রেশন কস, তাহলে এটার সাথেও আমরা n+1 আসবে, n-1 আসবে, তাহলে সেখান থেকে যদি আমি এখানে দেখি তাহলে আমরা 1/2 পাই ইন্টু এই ক্যালকুলেশনটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমরা কি পেয়েছি 1/n n+1 1/n+2 পেয়েছি। তাহলে এইটা যদি টোটালটাকে আমি 1/2 পাই কমন নেই, তাহলে 2/n+1 2n+1 এগুলো সবগুলোই কিন্তু আমাদের এরকম মানটা আসলো। এখন যদি আমরা এখানে 2n ইন্টু পাই ইন্টু n স্কয়ার মাইনাস, এটাকে লসাগু করলে কি হয় n স্কয়ার মাইনাস 1, অর্থাৎ 2/n+1 আর কি আছে প্লাস 2/n-1 হয়। তাহলে 2 কমন নিয়ে যদি আমি n+1 আর n-1 লসাগু করতাম তাহলে কি হইতো n+1 প্লাস n-1, অন কাটা গেলে 2n, তাহলে 2n ইন্টু পাই ইন্টু n স্কয়ার মাইনাস 1 ইন্টু cos n পাই। এটাকে যদি হয় একটু খেয়াল করো, তাহলে 2n আর এটা যদি কমন নেই তাহলে এটা 1, আর আমরা একটু আগেই দেখেছি কিন্তু cos n পাই সমাধানটা কি, cos n পাই সমাধান হলো -1/n, কারণ আমরা এর আগেই দেখেছি যে cos এর কোথায় এই লাইনের উপরে cos হলো কি +1, এখানে হলো +1, এখানে হলো -1, এই রেখার উপরে কি cosটা সবসময় কি, হ্যাঁ cos 0 হলো 1, cos মাইনাস পাই হলো -1, সেজন্য -1/n, তার 1 আর এটার সাথে আমার এটার মান হলো কত cos n পাই এত। ওকে, এবার যদি আমরা দেখি যে এটাকে যদি আমি n = 1 বসাই কোথায়, 4 নং সমীকরণ, 4 নং সমীকরণ কোনটা ছিল, এই যে 4 নং সমীকরণ, তাই না? হ্যাঁ, এখানে যদি আমি n = 1 বসাই তাহলে এখানে 1 এটা হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে 1, এইটাও হয়ে যাবে 1, অর্থাৎ এখানেও তুমি 1 বসাবা, এখানেও কিন্তু 1 বসাবে, তাই না? তাহলে বসালে যেটা দাঁড়ায় সেটা হলো কি যে বসালে এবার আবার যদি 2 দিয়া এখানে যদি আবার এখানে একটা হাফ দিয়ে এখানে 2 দিতে, হাফ দিয়ে 2 দিতে, তাহলে কি হলো sin 2x আর sin 2x। এটাকে ক্যালকুলেশন করলো আবার bn সমান কি পাইলে 0 পাইলাম, ক্যালকুলেশন করে কি পাইলাম bn সমানও কিন্তু 0 পেলাম। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি কি দাঁড়ালো 2 নং সমীকরণে fx = a0/2, এইটা ছিল কি আমার মূল সমীকরণ, তাই না? এটার মধ্যে যদি আমি 1 এখানে যেহেতু আমি 1 বসিয়েছি সেই জন্য লিমিটটা কিন্তু 2 থেকে শুরু হয়েছে, আমার ছিল কি এখানে লিমিটটা ছিল কিন্তু 0 টু ইনফিনিটি, তাহলে 0 1 2, এই জন্য 2 থেকে আবার এখানে আমি bn বের করে নিয়েছি, তাহলে আমার কোথা থেকে শুরু হবে n এর মানটা 2, তাহলে এখানে bn sin nx হবে। তাহলে আমি এটাকে 0 পেয়েছি, প্রথম দ্বিতীয় তৃতীয় এটা 0 পাইলে আমার বাকি মানগুলো থাকলে আমার এটা এই মান হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2/π, এই যে 2/π কমন নিয়ে আসলে আমার সমীকরণটা এখানে দাঁড়ালো। এখন যদি আমি n এর মানটা বসাতে থাকি তাহলে এখানে যদি 2/π আছে, n এর মান আমি 2 3 4 যদি বসাতে থাকি তাহলে আমরা এই সিরিজটাকে এখানে পাবো। ঠিক আছে, তাহলে এই 4 আর 2 8/π ইন্টু এত, তাহলে আমার এই ধারাটার প্রথম অংশটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, প্রথম প্রমাণটা আমরা এখান থেকে বের করতে পারলাম। এরপরে যদি আমি দেখি তাহলে কি হয় এখানে, তাহলে প্রথম অংশটা হয়ে গেল। এবার যদি আমরা দ্বিতীয় অংশে আসি
ওই যে প্রথম অংশে ধারাটা পাইলাম যেখানে এক্স আছে সেখানে আমরা পাই বাই 4 বসালাম, তাহলে এফ এক্স সমান ছিল কি কস এক্স, তাহলে পাই বাই 4 বসালে কস পাই বাই 4, এখানে সাইন এক্স ছিল সাইন পাই বাই 2, মানে পাই বাই কত ছিল এখানে 2x, সাইন 2x ছিল তাই না, তাহলে সাইন 2x যদি আমি সাইন 2 ইন্টু পাই বাই 4 বসাই তাহলে 2 2 কাটা গেলে কি হয় সাইন পাই বাই 2। এমনি ভাবে যদি মান বসাও তাহলে এটাকে আমরা এইভাবে পাচ্ছি, তাহলে যদি সেটা হয় তাহলে এবার cos পাই বাই 4 কত, cos পাই বাই 4 হল 1 বাই রুট 2 ইন্টু 8 বাই পাই, এখানে সাইন 90 পাই বাই 2 মানে কত সাইন পাই বাই 2 মানে হলো কত সাইন 90 ইকুয়াল টু কত 1, তাহলে 1 বসাইলে 1 বাই এত, কিন্তু আবার সাইন 2 সাইন পাই এখানে পাইলাম সাইন পাই, তাহলে আমরা আগেই জানি সাইন পাই ইকুয়াল টু কত 0, অর্থাৎ সাইন এন পাইও হলো 0, সেজন্য এই টার্মটা কি হয়ে গেল 0 হয়ে গেল, তাই এই টার্মটা 0 হয়ে গেল। তাহলে আবার এখানে 3 পাই বাই 2 তার মানে 270, এখানে আসবে -1 সেজন্য এখানে মাইনাস, তার মানে সাইন 3 পাই বাই 2 এটা মানে হলো সাইন 270 ডিগ্রি, 270 ডিগ্রি, 270 ডিগ্রি কোথায় এটা, এটা হলো কত সাইনের জন্য -1, এটা হলো +1 সেজন্য আসলো মাইনাস। এবং এভাবে ধাপে ধাপে যদি আসায় চলে আসে, এবার এই 8টাকে যদি আমি এপাশে নিয়ে আসি এই √2 পাই, আবার নিচে যদি উপরে নিচে √2 দ্বারা গুণ করি, উপরে নিচে √2 দ্বারা গুণ করলে উপরেও নিচে আর এখানে 8 √2 ইন্টু √2, তো এই √2 হোল স্কয়ার হয়ে শুধু 2 হবে, তাহলে পাই ইন্টু √2 বাই 16, তাহলে আমার কি হলো দ্বিতীয় অংশটাও কিন্তু প্রমাণ হয়ে গেল। অতএব এই অঙ্কটা যেটা দেখলা এর মধ্যে জটিলটা কোথায় মনে হবে, কোথাও না, শুধু একটা ধারাবাহিক ক্যালকুলেশন, তাই না, কি দরকার ধারাবাহিক ক্যালকুলেশন করলেই কিন্তু তোমার এগিয়ে গেল। তার মানে ফোরিয়ার ধারাটা আমার মনে হয় কোথাও তোমাদের সমস্যা থাকার কোনো সুযোগ নেই যদি তোমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, এখন বই খুলবে দেখবে সব জায়গায় তোমাদের ইজি হবে। ওকে, তাহলে ফোরিয়ার ধারার মধ্যে যদি তুমি যা আছে আমার যত রকম সাইড আছে, যতগুলো অ্যাঙ্গেল আছে, সব অ্যাঙ্গেল থেকে কিন্তু আমি কিছু না কিছু প্রবলেম তোমাদের করাতে সক্ষম হয়েছি। তোমরা সবগুলা সাইড কি এখান থেকে ফলো করলে আমার মনে হয় অনেক সুন্দর হবে। ওকে, আমরা দেখি এরপরে কি আছে। এরপরে আমরা দেখি যে আমরা যদি দেখি বেসেলস ফাংশনের কিছু প্রবলেম আমরা এখানে আছে, যে প্রবলেমগুলো এরকম প্রবলেম কিন্তু আমরা বেসেলস ফাংশন যখন পড়িয়েছি তখনও কিন্তু আমরা দেখিয়েছি, তাই না। তাহলে সেক্ষেত্রে আমি আবার একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই তোমাদের মূলত আমরা এখানে আসছি, তাই না। তাহলে এখানে যে nx ইকুয়াল টু -1/n এই একটা জিনিস আছে, এটাকে তোমাকে এখানে প্রমাণ করতে হবে, তাই না। তাহলে যদি প্রমাণ করতে হয় আমরা আবর্তনকারী সূত্র থেকে আমরা জানি কি এটা কি বেসেলস ফাংশনের আবর্তনকারী সূত্র, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা দেখি যে এটা একটা ফাংশন থেকে যদি বলি, আমরা কি করলাম এখানে 1/x দ্বারা উভয় পাশে গুণ করলাম, তাহলে এখানে 1/x থাকলো, আর এখানে কি হবে -x⁻n, এটার সাথে যদি 1/x গুণ করি তাহলে ইকুয়াল টু কি দাঁড়ায় -x⁻n-1, সে কারণেই কিন্তু এখানে আমরা গুণ করার পরে কি হয়ে গেল x⁻, এটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল -1 -n-1। এরপরে আমরা এখানে যদি দেখি 1/x যদি আমরা এখানে গুণ করে দিয়ে ডিফারেন্সিয়েশন করা হয়, আচ্ছা এখানে দেখো সমীকরণ 1-এ n এর পরিবর্তে n প্লাস, এই যে 1-এ যেখানে n আছে সেখানে n+1 বসালে এখানে কি ছিল -n, এখানে যদি মাইনাস দিয়ে আমি n+1 বসাই তাহলে কি হয় -n-1, সে কারণে এখানে হয়ে গেল কি x⁻1 -n-1, এখানে ছিল কি -1 এখানে যদি আমি n এর পরিবর্তে n+1 বসাই আর -1 একটা আসছে তাহলে কি হয় -n-1, তার মানে কি হয় -n-2, তাহলে কি হয় -n-2, ঠিক আছে। নিচে কি ছিল কি n+1, যদি আমি n এর পরিবর্তে n+1 এখানে n এর পরিবর্তে n+1 বসালাম, আর একটা 1 আছে, তাহলে কি হয়ে গেল n+2। নিচে ছিল কি এখানে xn, সেখানে হয়ে গেল x+1, তার মানে n এর পরিবর্তে যখন n+1 হবে তখন আমরা এই ফরম্যাটটা এখানে
পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এরকম যদি আমরা আগাই একটু লাইন বাই লাইন, তাহলে আমরা এখানে 1/x, এখানে -1 টু দি 1 স্কোয়ার, -1 স্কোয়ার মানে কি +1। তাহলে এখানে আমরা এই যে -1টা আছে n এর মানের উপর ডিপেন্ড করতেছে, সেটাকে যদি আমি এখানে -1 টু দি পাওয়ার এখানে 2 ধরে না ধরে n ধরে দিতাম, তাহলে আমরা কিন্তু 1 হলে -1 হইতো, 2 হইলে +2 হইতো। তাহলে আমি এখানে n না ধরে যদি -1 m ধরতাম, তাহলে যেখানে যেখানে n আছে সেখানে আমরা m ধরে দিলাম। আমরা এখানে n ছিল যেখানে 2 এর ক্ষেত্রে এটা হলো m ধরলাম, তাহলে এর সাথে আমরা কি হলো ওই যে -2 না বসে 2 এর ক্ষেত্রে 2 হলো, তাহলে m এর ক্ষেত্রে m হইতো। যেখানে এখানে দুইটা টার্মে আমরা আসছি সেখানে আমরা 2 ধরেছি, তাহলে সেখানে আমরা কি ধরেছি 2 ধরেছি, তাই না? যদি এখানে m হইতো, m বার পুনরুক্তি হইতো, দুইবারের জন্য আমরা এখানে কি করেছিলাম একটু দেখো, যে যেহেতু আমরা এখানে 2 লিখেছিলাম সেজন্য এখানে 2 মাইনাস হয়েছে, সেখানে যদি আমরা এখানে m ধরতাম তাহলে যেখানে যেখানে আমাদের 2 ছিল সেখানে আমরা m, তাহলে n এর জায়গায় আছে, যেখানে 2 এর জায়গায় m, ওই যেখানে 2 আছে সেখানে m, এখানে n+2 ছিল, কি ছিল n+2, জের জায়গায় কি ছিল n+2, তাহলে কি এখানে কি হয়ে যাবে, এখানে হবে ক্লাস নেয় তাও 2000 দিব, একদিনে যদি স্যার একটা ক্লাস নেয় তাও 2000 টাকা লাগবে। এর লাগি তো কইলাম না যে সরি তোমরা কথা বলবে না যেহেতু আচ্ছা ওকে, তাহলে এখানে 2 এর পরিবর্তে আমরা m পুনর্বার বলছি, সেজন্য এটা হয়ে গেল জেন m+m, এই যে n+m। ঠিক আছে, তাহলে m বার পুনরাবৃত্তি হলে আমার পুনরাবৃত্তি হলে আমরা এভাবে হতো। এবার n = যদি 0 বসাই, তাহলে যেখানে n ছিল সেখানে 0, এখানে n আছে 0 বসালাম, এখানে n আছে এখানে 0 বসালাম, হ্যাঁ, তাহলে যদি 0 বসাই তাহলে আমার সমীকরণটা এভাবে দাঁড়িয়ে যায়। যাই হোক, এভাবে যদি আমরা ক্যালকুলেশন করতে থাকি, লাস্টে এসে আমরা কি পাইলাম যে nx = এত। তাহলে আমরা এই প্রমাণটা করার জন্য আমাদের বারবার কিন্তু ডিরেকশন চেঞ্জ করতে হচ্ছে, তাই না? বারবার কি হচ্ছে, ডিরেকশন চেঞ্জ করে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এবার যদি আমরা আসি একটু দেখো, তাহলে এবার দেখো আমরা একটু, আমরা যেহেতু সব কথাগুলো আলোচনা করেছি, আমরা জাস্ট আমরা বিষয়গুলো তোমাদের সাজেশন আকারে দেওয়ার জন্য এখানে অনেকগুলো স্লাইড এনেছি, সে কারণে কিন্তু আমরা একটু আগাচ্ছি। তাহলে এখানে দেখো একই রকম আবার আরেকটা সূত্র আছে, প্রমাণ করো এটার সমান এত। তাহলে ওখানে যেভাবে আমরা এসেছি, এখানে কি আছে, বেসেল ফাংশনের সংজ্ঞা হলো এটা, হ্যাঁ। তো এই সংজ্ঞার মধ্যে যদি আমরা একটু দেখি তাহলে কি হয়, তাহলে আমরা যদি দেখি যে একবার ডিফারেন্সিয়েট করলাম কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এটা কি অন্তরীকরণ, তাই না? অন্তরীকরণ করলাম, অন্তরীকরণ যদি করি তাহলে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে জে এন এক্সটা হয়ে যাবে জে প্রাইম, একবার ডিফারেন্সিয়েট, প্রাইম মানেই আমরা বুঝি যেটা একবার ডিফারেন্সিয়েট হলো, তাই না? অর্থাৎ এখানে যদি আমি d/dx দিয়ে জে এন এক্স দিতাম তাহলে হয়ে যাইতো কি জে প্রাইম এক্স। ঠিক আছে, একবার ডিফারেন্সিয়েট, এখানে আমার কি হবে, এই যে x/2 টু দি পাওয়ার এটা ডিফারেন্সিয়েশন হবে, তাহলে কি হবে এখানে যে d/dx ইনটু x/2 টু দি পাওয়ার n+2r হয়। তাহলে আমরা কি করব, এখানে ইকুয়াল টু কি হবে, পাওয়ারটা আগে চলে আসবে n+2r ইনটু x/2 টু দি পাওয়ার n+2r -1 ইনটু আবার ভিতরটা করলে কি হবে, হাফ হবে, তাই না? এখানে কি হবে, হাফ হবে। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি সেই হিসাবে আমরা এখানে পেয়েছি কি n+2r, এটা মাইনাস হবে আসলে ফর্মুলায় মাইনাস ইনটু হাফ। ওকে, তাহলে এবার যদি আমি আবার -1 এর জন্য x/2 টু দি পাওয়ার n+2r ইনটু আমরা কি লিখতে পারি x/2 টু দি পাওয়ার -1, এটাকে আবার লেখা যায় কি, এই x টু দি পাওয়ার 2 তে একে লেখা যাবে 2/x। তাহলে আমরা যদি এখানে দেখি যে 2/x, x/2 যেটা ছিল এই -1 এর জন্য আমি এটাকে আলাদা করে নিলাম, নিলে x/2 এই 2 কাটা গেল, তাহলে আমার থাকলো কি যে প্রাইম nx = 1/x, এখানে যেহেতু একটা x আছে 1/x-টা আগে চলে আসলো, -1 টু দি পাওয়ার r, এবং এখানে আমরা দেখতে পেলাম, দেখলে আমরা কি পাবো এখানে, তাহলে x জেন প্রাইম = আমরা এখানে যেহেতু দুটো টার্ম আছে একটু দেখো, আমরা যেখানে কি আছে n আর
2r, তাহলে n এর জন্য একটা আমরা অংশ নিতে পারি, 2r এর জন্য আরেকটা জায়গায় আমরা নিয়ে গেলাম, অর্থাৎ দুটো পার্টে এখানে আমরা ভাগ করে দিলাম। তাহলে হবে কি -1 n ইন্টু x বাই 2n প্লাস 2r, আর একটায় যাবে 2r। আমরা দেখি সেটাই করেছি। তাহলে আমরা এখানে কি করেছি, n এর জন্য একটা টার্ম নিয়েছি, 2r এর জন্য আরেকটা টার্ম নিয়েছি, ঠিক আছে। তাহলে x জে n প্রাইম ইকুয়াল টু, এখানে যদি আমরা দেখি তাহলে এটা আমার আবার কি বেসেল ফাংশনের জে এন এক্স এর ফর্মুলা, আর এখানে x কমন নিলে আমরা এখানে কি হলো, এখানে আমরা আবার আরেকটা ফর্মুলা পেলাম। তাহলে অতএব আমরা এখানে যদি দেখি যে x, এখানে আমরা আরো কাজ করেছি, 2r আছে, হ্যাঁ, তাহলে ফ্যাক্টরিয়াল r প্লাস 1 ইকুয়াল টু r ফ্যাক্টরিয়াল r গামা r, এই আরটা আবার এখানে এটার সাথে কাটা যায়, ঠিক আছে। তাহলে কাটলে আমরা এটাকে আসলে আমরা এই ফর্মুলাটাকে এখানে পাচ্ছি। ওকে, তাহলে আমরা যদি দেখি r মাইনাস 1 ইকুয়াল টু কে লিখি, তাহলে এই মানগুলো আমরা এর আগেও এরকম অঙ্ক দেখেছি। তাহলে আমরা কি পাবো, এখানে এই ভ্যালুগুলো যদি আমরা বলতে চাই, তাহলে যেখানে আমার n প্লাস 2r ছিল প্লাস 1 ছিল, সেখানে এবার আর এর পরিবর্তে আমরা কে লিখেছি। এখানে যেখানে ফ্যাক্টরিয়াল r প্লাস 1 ছিল, সেখানে কি হলো, গামা কে প্লাস 1 হলো। আবার এখানে যেখানে আমরা n প্লাস n এ কে আছে, অর্থাৎ n প্লাস r প্লাস 1 ছিল, সেখানে n এর পরিবর্তে n প্লাস 1 আসলে আমরা এটার পরিবর্তে লিখতে পারবো জে এন এক্স। তাহলে একসাথে যদি আমরা দেখি, তাহলে আমরা কি করতে পারি, এখানে এই প্রমাণগুলা কিন্তু পর্যায়ক্রমে আসতেছে। তাহলে আমরা যদি দেখি, আমরা বেসেলস ফাংশনের অনেকগুলা প্রবলেম, আমরা এখানে এ আরও আছে, এখানে -1 ছিল। আমরা যদি একটু সামনের দিকে যাই, আমরা দেখি, আমরা একটু খেয়াল করো যে আবার আছে কি উৎপাদনকারী ফাংশনের মধ্যে এখানে প্রমাণ করো এক্স এত ইকুয়াল টু এত। তাহলে এখানে দেখো, এখানে আমরা জেএন এক্স উৎপাদনকারী জেনারেটিং ফাংশন হিসাবে যদি দেখি, এটা একটা ফর্মুলা, তাই না। এই ফর্মুলাকে যদি আমি এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা পাবো, তাই না। আমরা এটাকে আর বিস্তারিত যাব না, কারণ এই ধরনের ক্যালকুলেশন আমরা অনেকবার করেছি, তাই না। তাহলে সে কারণে ক্যালকুলেশন করলে আমরা এখানে আগেই বলেছিলাম যে এটা যেহেতু লাস্ট ক্লাস, আমরা একটু বেশি স্লাইড দিয়ে তোমাদেরকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করব। তাহলে সেখান থেকে আমরা এই ক্যালকুলেশনের সিস্টেমগুলো তোমরা আগের মতো আছে। একবার আমরা কি এইচ দিয়া করেছি, এক্স দিয়া করেছি, সেখান থেকে আমরা টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করেছি। এরপরে আবার কি করব, আমরা এটাকে টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে আমরা আরেকটা ক্যালকুলেশন পাবো। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু এখানে এসে আমরা কি করতে পারি, একটা অবস্থানে এসে আমরা এটাকে প্রমাণ করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রমাণ আছে, এটাকে তোমরা বাসায় প্রায় হোমওয়ার্ক হিসাবে থাকলো, প্র্যাকটিস করে, আমরা সলিউশন দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করবে। জেএন এক্স ইকুয়াল টু এটাকে যোগবোধক পূর্ণ সংখ্যা করলে আমরা এখানে আরো কিছু কাজ দেখলাম। এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা আগের সিস্টেমে আমরা এটাকে রাখলাম না। এখানে দেখো, এরপরে আবার আছে কি, দেখো আমরা কোথায় চলে গেলাম, লেজেন্ডারে চলে গেলাম না। বেসেল থেকে কোথায়, লেজেন্ডার পলিনোমিয়ামে যদি চলে যাই, তাহলে সেখানে দেখো পি এন এক্স এর উৎপাদনকারী ফাংশন হিসাবে আমরা এই ফর্মুলাটা জানি, তাই না। আমরা একটু আবার অন্যটাই, অর্থাৎ বেসেল শেষ করলাম, ফোরিয়ার শেষ করলাম, আমরা একটু ধারণা দেব লেজেন্ডারের উপরে, তাই না। তাহলে এখানে যদি দেখি পি এন এক্স উৎপাদনকারী ফাংশন যদি হয়, তাহলে সেখানে এটা আমার ফর্মুলা। এক্স ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে এখানে এটার পরিবর্তে 0 বসালে এখানে এইচ থাকলো, তাহলে কি দাঁড়ালো 1 প্লাস এইচ স্কয়ার টু দি পাওয়ার হাফ। আর পি এন এন ইকুয়াল টু 0 হলে এখানে এক্স এর পরিবর্তে 0 বসালাম যেহেতু, তাহলে ইন্টু এইচ টু দি পাওয়ার এন, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এটাকে লিখি, অর্থাৎ এ 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়, এটার কিন্তু একটা দ্বিপদী ফর্মুলা আছে, সেটা কি এটা, তাই না। দ্বিপদী ফর্মুলা হলো এটা। আর এখানে এটাকে আমি এ পাশে নিয়ে আসলাম, তাহলে n equal to 0 to infinity p to the power n 0 hn। তাহলে আমরা রাইট সাইডে কিন্তু আমরা এই সামেশন বলে এই ফর্মুলাটাকে h to the power 2, এখানে 2 স্কয়ার হলে 2, তাই না। এখানে যাই থাকুক না তার উপরে n হবে, তাহলে 2 to the power n হবে, তাই না, 2n হবে। তাহলে আমরা এখানে আসলে p 2n ইকুয়াল টু কি হবে, 0 হবে। 2n 0 উভয় পক্ষে h to the power 2n plus 1 এর যদি আমরা নেই, তাহলে আমরা এভাবে পেতে পারি। এভাবে আমাদের আরো কিছু ফর্মুলা আছে, এইটাকে আমরা প্রমাণ তোমরা হোমওয়ার্ক হিসেবে আমরা দিয়ে দিলাম, বাসায় করবে, এজ এ সাজেশন হিসাবে আমরা এখানে আসলাম। এটাকে আমরা একইভাবে আমরা এই প্রমাণ করব। নেক্সট আসো একই সিস্টেমে
একই সিস্টেম তোমরা যদি এগিয়ে যেতে পারো, এরপরে -1 to 1 pnx = 0, এই ধরনের কিছু প্রমাণ তোমাদের কখনো কখনো আসতে পারে। ঠিক আছে, বহুপদীর উলম্বতা এখানে আসলে বানানটা ভুল আছে। তাহলে লেজেন্ডার সমীকরণ থেকে যদি আমরা এখানে পাই, তাহলে pmx pnx dx = 0, এটাকে আমার মানটা বের করতে হবে। তাহলে m = 0 বসালে, যেখানে m আছে সেখানে আমরা 0 বসাই, তাহলে এটা হয়। তাহলে pnx dx = 0, -1 to 1। আমরা যদি এখানে আসি, তাহলে আমরা কিন্তু আমরা যদি এখানে যে জায়গায় চলে আসলাম, তাহলে আমরা এখানে কিন্তু দেখো একটু, তাহলে আমরা এখানে যে পর্যায়ে এসেছি, তো আমরা আসলে তোমাদের চেষ্টা করেছি এই ম্যাথমেটিক্যাল ফিজিক্সের উপর একটা পরিষ্কার ধারণা দেওয়ার, কোথায় কোন বিষয়গুলো আছে সেগুলি আমরা আলোচনা করার যথেষ্ট চেষ্টা করেছি। আসলে আমি ব্যক্তিগতভাবেও যদি মনে করি যে তোমরা আমাদের সামনে থাকলে যেভাবে দেখাতাম, হাতে কলমে দেখাতাম, সেভাবে আমরা দেখাতে পারি নাই, তবুও তোমাদের জন্য কিছু করতে পেরেছি। তোমাদের জন্য কিছু গাইড সাজেশনমূলক গাইড দিতে পেরেছি, তোমাদের সামনে কিছু জিনিস উপস্থাপন করতে পেরেছি, সেজন্য আমরা নিজেরাও ধন্য। আবার জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মহতী উদ্যোগের জন্য। এটা যদি আরো ইন ডিটেইলস হতে পারতো, যেহেতু আমার করোনা কতদিনে শেষ হবে আমরা জানি না, তোমাদের পরীক্ষাগুলো যদি শেষ হতে পারতো তোমাদের জন্য অনেক ভালো হতো। কিন্তু তোমরা কিন্তু চুপ করে থাকবে না, তোমরা তোমাদের অবস্থান থেকে এগিয়ে যাবে, বাসায় শুধু শুধু সময়গুলো নষ্ট করবে না। এই প্রেক্ষিতে আদার্স আরো তোমার জীবন গঠনের জন্য যা যা দরকার, থার্ড ইয়ারে উঠছো, আর একটা বছর পরেই কিন্তু তোমাদের বিসিএস সহ নানা পরীক্ষার অংশগ্রহণ করতে হবে, কর্মজীবনে ঢুকতে হবে, কর্মমুখী লেখাপড়াগুলো তোমাদের চালিয়ে যেতে হবে। তো সবাইকে আমরা তোমাদেরকে মানে তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সুর মিলিয়ে আমরা বলতে চাই, তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিজেরা সেফ সাইডে থাকবে, এবং তোমাদের জন্য যে ধরনের স্বাস্থ্যবিধি নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সবাই চলবে, এই আহ্বান রেখে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ক্লাস আজকের শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ। এবং সার্বিকভাবে তোমরা যদি আমাদের এই ক্লাস থেকে কিছু উপকৃত হয়, সেটাই হবে আমাদের সার্থকতা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।